আসসালামু আলাইকুম। আমি মুক্তা আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ অনেক দিন যাবৎ চাচ্ছিলাম ডাইনিং এরিয়ার জানালার পর্দাগুলো চেঞ্জ করব, তো অবশেষে নিয়েও আসলাম। ৬ কুচির করে দুটো পর্দায় নিয়েছি, মানে এক জানালার আর কি। তো যদিও ঘরের বাকি সব রুমের পর্দাগুলো একই কালারের, আপনারা তো দেখেন মেরুন কালারের মধ্যে, তবে ওগুলো প্রিমিয়াম কোয়ালিটির। প্রায় ৮-১০ বছর হয়ে গিয়েছে, এখনও যেমনটা তেমনটাই আছে। আর ডিপ কালারের মধ্যে হওয়াতে তেমন একটা ময়লা হলেও বোঝা যায় না, দেখা যায় বছরে একবার ক্লিন করা হয়, তারপরও মনে হয় যেন ময়লাই হয় নাই। পানিতে ভিজালেই বোঝা যায় যে ময়লাটা হয়েছে। তো যাই হোক, বাকি পর্দাগুলোর সাথে কোয়ালিটিটা মেনটেন করে একটু ভালো মানের পর্দা নিয়েছি। ফেব্রিকটা প্রিমিয়াম কোয়ালিটি এবং ভারীর মধ্যে, রিডিউস নয়েজ, আর আইলেটগুলোও খুবই টেকসই, হাই কোয়ালিটির মধ্যে। এই পর্দাগুলোও ভালো মানের শাটিন কাপড়ের মধ্যেই নিয়েছিলাম, আর চারকুচি করে করে 4টা নিয়েছি 2 কালারের। তো বাসার বাকি পর্দাগুলোর পরেই এই পর্দাগুলো নেওয়া হয়েছে, অনেকটা নতুন। তো চিন্তা আছে এগুলো অন্য জায়গায় লাগাবো। কিচেনে ঢুকতে দরজার সাথে কোনো দরজা লাগানো নেই, তো চিন্তা আছে ওখানে দুটো দেব। দেখা যায় বাসায় কোনো মেহমান আসলে টেবিলে খেতে দিলে তখন কিচেনে কাজ করতে আমার আনইজি লাগে, অনেকটা অসুবিধা হয়ে যায়। যেহেতু দরজা নেই, তো চিন্তা করলাম দুটো পর্দা দিলে আর এই সমস্যাটা হবে না। আমরা যখন নতুন বাসায় উঠি তখন পুরো করে দরজা জানলার পর্দাগুলো আমরা কাস্টমাইজ করে একই কালারে নিয়েছিলাম, কিছু নেটের আর কিছু ভারীর মধ্যে, যেখানে যেভাবে প্রয়োজন। ডাইনিংয়ের এই জানালার জন্যও নেটের পর্দা অর্ডার করে ফেলেছিলাম, তো পরবর্তীতে বুঝতে পারলাম এখানে নেটে দিলে হবে না, বাড়ি পর্দার দরকার হবে। পাশে যেহেতু অন্য বাসা আছে আর সোজা সোজা জানালা, এক বাসা থেকে এক বাসায় সব কিছু দেখা যায়। তাদের বাসায় আবার কোনো পুরুষ লোক ছিল না, তো সব কিছু মিলিয়ে আমাদের বাসায় আবার সোহার বাবা তার ভাই আছে, তো তারা বেশি আনইজি ফিল করতো। তো পরবর্তীতে সেটা খুলে ওই শাটিন কাপড়ের পর্দাগুলো নিয়েছিলাম। তো এবার মনে হলো ডাইনিং এরিয়ার পর্দাগুলো একটু লাইট কালারের মধ্যে হলে ভালো হয়, রুমটা একটু বড় বড় দেখাবে। তার কারণ হচ্ছে ডাইনিং রুমটা এমনিতেও একটু সাইজে ছোটো, তার মধ্যে আবার দেখা যাচ্ছে অনেকগুলো দরজা পড়ে গিয়েছে। কিচেনের দরজা, বাথরুমের দরজা, গলির দরজা, রুমের দরজা, প্রায় 4-5টা দরজাই ডাইনিং রুমের সাথে। তো যার কারণে আর ওয়ালগুলো চাইলেও তেমন একটা কাজে লাগাতে পারছি না, মানে ডাইনিং রুমে চাইলেও আর মন মতন কোনো কিছু সেট করতে পারি না। এক পাশে তো জানালা আছে, তো এর পাশে ফ্রিজ রেখেছি, আবার বেসিন সেট করা হয়েছে। আরেক পাশে আবার যে ওয়াগনটা নতুন করে করেছি, মানে ওয়াল শোকেসটা, তো দেখা যাচ্ছে সব কিছু মিলিয়ে ডাইনিং এরিয়াটা অনেক বেশি ছোট ছোট দেখাচ্ছে। তো যদি পর্দাগুলো একটু লাইট কালারের মধ্যে হয় তাহলে মনে হবে রুমটা একটু বড় বড়। আর ওয়ালের কালারটাও কয়েকদিন আগে তো লাইট কালারে করে নেওয়া হয়েছে, আগে ছিল অন্য কালারের মধ্যে, একটু ডিপের মধ্যে। তো যাই হোক, পর্দাগুলো সেট করার পর আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা আমি বিকাল থেকেই শুরু করেছি, যেহেতু পর্দাগুলো সেট করছি ভাবলাম ওখান থেকে ভিডিওটা স্টার্ট করি। তো বিকালবেলা আর পরের দিন সকালবেলা মিলে আজকের ভিডিওটা সাজিয়ে নিয়েছি। আশা রাখছি পুরো ভিডিও যদি সাথেই থাকবেন, আপনাদের ভালো লাগবে। এই শীতে মোটামুটি সব ধরনের শীতকালীন পিঠা বানিয়েছি, তবে দুধ চিতই পিঠাটা এখন পর্যন্ত বানানো হয়নি। তো চিন্তা করলাম বাসায় যেহেতু সব ধরনের উপকরণ আছে হাতের কাছে, তো দুধ চিতই পিঠাটা বানিয়ে ফেলি। শীতটা যাওয়ার পথে এই পিঠাটাও খাওয়া হয়ে যাক। তো সকালের দিকে আতপ চাল ভালোভাবে ধুয়ে আমি পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন সন্ধ্যার দিকে আতপ চালগুলো ব্লেন্ড করে তারপর চিতই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। বাসায় আতপ চালের গুঁড়িও ছিল, আতপ চালও ছিল, তো চাল ব্লেন্ড করে বানালে আমার কাছে মনে হয় বেশি পারফেক্ট হয়। তো তবে এবার তেমন একটা ভালো হয়নি। এর আগে আমি অনেকবার চিতই পিঠা বানিয়েছিলাম এবং খুব সুন্দর হয়েছিল। আজকে কেমন জানি একটু কম ফুলেছে, মনে হয় এটা খোলার কারণে, মানে তাওয়াটার কারণে। বেশ কিছুদিন আগে এই চারকোপের তাওয়াতে আমি চিতই পিঠা বানিয়ে দেখিয়েছিলাম, তো অনেক আপুরা কমেন্টে জানতে চেয়েছেন কাস্ট আয়রনের এই চারকোপের তাওয়াটা আমি কোন পেজ থেকে নিয়েছিলাম। নোফা রান্নাঘর নামের একটি ফেসবুক পেজ থেকে আমি এই তাওয়াটা নিয়েছিলাম, আর কিভাবে সিজলিং করতে হয় সেই বিষয়ের উপর এই তাওয়াটার সাথে তারা একটা বই দিয়ে দেয়। তো ওইভাবে আমি বই দেখে তাওয়াটা সিজলিং করে নিয়েছি খুব সহজ উপায়ে। এটাতে যে শুধু চিতই পিঠা তৈরি করা যায় তা না, মাল্টিপারপাস আপনি যে কোনো ধরনের পিঠা, পাকোড়া বা একসাথে 4টা ডিম পোচ অনেক কিছু করা যায়। তবে আমি এখন পর্যন্ত শুধু কয়েকবার চিতই পিঠা বানিয়ে নিয়েছি, অন্য কোনো কিছু তেমন করা হয়নি।
তো সামনে যেহেতু রমজান আসছে, চাইলে একসাথে 4টা সবজি পাকোড়া তৈরি করে ফেলা যাবে ঝটফটভাবে। এখন তো কাস্ট আয়রনের রান্নার পুরো সেট বের হয়েছে, তাওয়া, কড়াই, রান্না করার জন্য হাঁড়ি, পাতিল। তো স্বাস্থ্যের দিক দিয়ে চিন্তা করলে আসলে ননস্টিকের চেয়ে এই কাস্ট আয়রনের সেটগুলাই রান্নার কাজে বেস্ট। যদিও দামটা একটু বেশি পড়ে, আবার ওজনও বেশি থাকে, তবে বছরের পর বছর অনায়াসে ব্যবহার করা যায়। জলমলে রুদ্রোজ্জ্বল সুন্দর একটা সকাল দিয়ে বাকি ভিডিওটা শুরু করছি। সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আজকে সকালটা মনে হয়েছে ঝামেলা মুক্ত। সকালে নাস্তা বানানোর ঝামেলাটা নেই, টেনশন ফ্রি। রাতে যেহেতু সকালের নাস্তাটা রেডি করে রেখে দিয়েছিলাম, আরামের একটা ঘুম হয়েছে মনে হচ্ছে। তো যাই হোক, পিঠাগুলো দুধের মধ্যে সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর সকালে এটা দিয়ে সবাই নাস্তা করা হবে। আমাদের বাসায় সকালের নাস্তায় ঝাল খাবারের চেয়ে মিষ্টি খাবারটাই সবাই খেতে পছন্দ করে। তো দেখা যায় সকালে মিষ্টি আইটেমটাই বেশি তৈরি করি, আর তেমন কোনো ভাজি, ঝোল তরকারি এগুলো তেমন করা হয় না। আর তাই আজকে যেহেতু দুধ চিতই পিঠা বানিয়েছি, আর কোনো ঝামেলা করিনি, ওই আইটেমটা দিয়েই সবার সকালের নাস্তাটা চালিয়ে নিয়েছি। রোজার আগে আগে মোটামুটি ঘরদোর পরিষ্কার করা শেষ। রোজার মাসে আর তেমন কোনো পরিষ্কার করতে হবে না, রোজা তো সামনে এসেই গিয়েছে, মাত্র হাতে গোনা কয়েকটা দিন আছে। এরই মাঝে কিন্তু আবার কিচেনের টুকটাক প্রিপারেশনের বিষয় থাকে, ওগুলো আস্তে আস্তে করে নিলে হয়ে যাবে। তো এদিকে যেহেতু গুছিয়ে নিয়েছি, গত ভিডিওতে দেখেছিলেন ড্রয়িং রুম, অন্য দুটো বেডরুম, এগুলো ভালোভাবে ক্লিন করে একেবারে আমি পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। জাস্ট কিছুদিন পরে চাদরগুলো চেঞ্জ করে নিলে হয়ে যাবে। তো এই বেডরুমটা হচ্ছে সেকেন্ড বেডরুম। তো এটা তেমন একটা ক্লিন করা হয়নি, যদিও ঘরে কাজ করানোর পরে একবার ডিপ ক্লিন করেছিলাম, এরপর তেমন একটা ময়লা হয়নি। জাস্ট আজকে শুধু ফ্যানটা ক্লিন করে সোহার পড়ার টেবিলটা একটু গুছিয়ে নিয়েছি, আর সেই সাথে চাদরটা চেঞ্জ করে অন্য একটা চাদর দিয়ে দিয়েছি। আর এই বেডরুমটা ক্লিন করার পর মোটামুটি ঘরের কাজ শেষ রোজার জন্য। তো রোজাতে আর তেমন কোনো কাজ করতে হবে না, আর সামান্য হালকা পাতলা রেগুলার যে কাজগুলো থাকে ওগুলো করে নিলে হয়ে যাবে। তো কিচেনে মোটামুটি কিছু কাজ করে রাখতে হবে আগে থেকে, তো একটু একটু শুরু করে দিয়েছি, মানে কিছু প্রিপারেশন আর কি, যেগুলা রোজার আগে আগে না করলেই নয়, রোজাতে এত ঝামেলা করা যাবে না। সোহা সিয়ামের যেহেতু নতুন বই দিয়েছে, বইগুলোও এবছর অনেক দেরিতে দিয়েছে। সোহা মাত্র গতকালকেই সব বই পেয়েছে। তো নতুন খাতা, নতুন সব কিছু কেনা হয়েছে। তো আগের সব কিছু সরিয়ে ভালোভাবে পড়ার টেবিলগুলো ক্লিন করে নতুন করে তাদেরকে গুছিয়ে দিয়েছি। এরপর থেকে আর গুছিয়ে দিতে হবে না, যে যার পড়ার টেবিল সুন্দর করে গুছিয়ে রাখতে পারে। আসলে প্রতিটা সংসারের কাজ বা প্রতিটা গৃহিণী মায়ের কাজ ঘুরে ফিরে ওই একই ধরনের হয়ে থাকে। তবে যেসব আপুরা নতুন নতুন সংসার শুরু করেছেন বা নতুন নতুন মা হয়েছেন, নতুন নতুন স্কুলে বাচ্চা দিয়েছেন, তাদের জন্য আমার এই সংসার জীবনের ছোট ছোট অভিজ্ঞতা, ছোট ছোট টিপসগুলো শেয়ার করা। তবে অনেক বড় বড় আপুরাও আমাকে কমেন্টে জানান যে আমার ভিডিওগুলো দেখে আপনারা অনুপ্রাণিত হন, কাজ করার প্রতি উৎসাহ জাগে, সংসারের প্রতি মনোযোগী হন, বাচ্চাদের প্রতি মনোযোগী হন। তখন আমার অনেক বেশি ভালো লাগা কাজ করে আপনাদের সুন্দর কমেন্টগুলো পড়ে, এবং সেই সাথে পরবর্তী কন্টেন্ট তৈরি করার জন্য আমি অনেক বেশি মোটিভেট হই। আমার আজকের ভিডিওতে দেখানো কোনো বিষয় যদি আপনার ভালো লেগে যায়, তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি এই ধরনের ভিডিওগুলো আরও পেতে চান, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কাজগুলো যদি আপনি অলরেডি আগে থেকে করে থেকে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাজার থেকে ডিম নিয়ে আসলে অন্যান্য ডিমের চেয়েও হাঁসের ডিমের কোষার মধ্যে বেশি ময়লা থাকে। তো গতকালকে ডিমগুলো নিয়ে এসেছিল, ওভাবে প্যাকেট সহ রেখে দিয়েছিলাম, চিন্তা করলাম ধুয়ে রাখতে হবে। তো ডিমগুলো ভালোভাবে ধুয়ে পানি জড়াতে রেখে দিয়েছি। তো পানিটা ভালোভাবে শুকিয়ে গেলে একটা বক্স করে নর্মাল ফ্রিজে রেখে দিব, অথবা এখনও যেহেতু একটু একটু শীত আছে তো বাইরে রেখে দিলেও হবে। আর এদিকে একটা আলু কেটে নিয়েছি, ডাঁটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো দেখা যাচ্ছে বেশিরভাগ সবাই রাত্রে রান্না করি, তো গতকালকেরও কিছু রান্না করা আছে, তো দুপুরে একটা আইটেমই রান্না করছি। তো বেশিরভাগ সময় দেখা যায় রাতে রান্না করি, দুপুরে আর রান্না করি না। আবার অনেক সময় দুপুরে সব আইটেম রান্না করি, রাতে করি না, এভাবে আসলে চলে, যখন যেভাবে সুবিধা হয় আর কি। তো ইদানিং আবার সোহাকে নিয়ে স্কুলে দৌড়াদৌড়ি করতে হচ্ছে মাঝে মধ্যে। তো যেদিন স্কুল থাকে ওই দিন তো একদম 10টার মধ্যে সব কাজ শেষ করে বাচ্চাবাবুকে খাইয়ে
খাইয়ে নিজে খাইয়ে গোসল করে নামাজ করে তারপর একটার দিকে বের হই। তো সোহাকে নিয়ে আস্তে আস্তে দেখা যায় 4টা-5টা বেজে যায়, সাথে সিয়ামকেও স্কুল থেকে নিয়ে আসি। তো এখন মনে হচ্ছে তাদের পড়ালেখা যেহেতু একটু একটু ভারী হচ্ছে, তাদেরকে নিয়ে আবারও দৌড়াদৌড়ি শুরু করতে হবে। তো যাই হোক, আল্লাহ আমাকে সুস্থ রাখুক, সবাই আমার জন্য দোয়া করবেন। সময়, বাচ্চা, সংসার, আমার ইউটিউব চ্যানেল সব কিছু যেন আমি সময়ের মধ্যে ধরে রাখতে পারি। এই ডাটাগুলো গতকাল রাতেই কেটে রেখেছিলাম, যেহেতু এই ধরনের সবজিগুলো কাটতে একটু সময় সাপেক্ষ আর একটু ঝামেলার তরকারিগুলো আমি রাতেই কেটে রেখে দিই, যেন দিনের কাজটা একটু সহজ হয়, সময়ের একটু বরকত পায়। যেহেতু দিনের বেলায় একটু দৌড়ঝাঁপ বেশি থাকে, দেখা যায় সংসারে বেশিরভাগ কাজকর্ম কিন্তু দিনের বেলায় থাকে। তো বলেছিলাম একটু একটু করে রোজার মাসের কাজ এগিয়ে রাখছি। তো এদিকে গরম মশলা তৈরি করছি, আর একজন আপু গরম মশলা তৈরি করাটা দেখতে চেয়েছিলেন। তো এই মশলাটা মূলত আমি যে কোনো মাংসের মধ্যে রান্নার শেষে দিয়ে থাকি, বা রান্নার সময় আমি আর আস্ত গরম মশলা ব্যবহার করি না, এখান থেকে দিয়ে দিই। তো এখানে আমি কালো এলাচ, সাদা এলাচ, তেজপাতা দেখতেই পাচ্ছেন, জিরা, ধনিয়া, গোলমরিচ, কয়েকটা শুকনো মরিচ, সব ধরনের মশলা একত্রে করে একটু হালকা টেলে নিব। টেলে নিয়ে যখন মুচমুচে হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাওয়ার পর ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। জাস্ট একটা বয়ম করে রেখে দিব। রান্নার পরবর্তীতে নামানোর আগে মাংসের মধ্যে একটু ছড়িয়ে দিলে রান্নার টেস্টটা অনেকাংশ বেড়ে যায়। আর এদিকে কিছু মরিচ আমি হালকা একটু তেলের মধ্যে টেলে মুচমুচে হয়ে যাওয়ার পর গুঁড়ো করে একটা জারে করে রেখে দিব। আর এই মরিচগুলো আমার আম্মু পাঠিয়েছিল। এগুলো চট্টগ্রামের অনেকটা মিষ্টি মরিচ, তেমন একটা ঝাল নেই। এগুলো দিয়ে যে কোনো একটু হাতে চটকে ভর্তা করলে অনেক বেশি মজা লাগে। আর আমি সব সময় এই মরিচগুলো ভেজে গুঁড়ো করে জারে করে রেখে দিই। দেখা যায় বছরের বেশি সময় থাকলেও এই মরিচগুলো খুব ভালো থাকে। আর যখনই হুটহাট করে একটু ভর্তা খেতে মন চায়, তখন একটু পেঁয়াজ কেটে এই মরিচটা হাতে একটু কষলিয়ে সরিষার তেল দিয়ে মেখে ভাত খেতে খুবই ভালো লাগে। ভিডিওর এ পর্যায়ে একজন আপুর রিকোয়েস্টের একটা কমেন্ট পড়ছি। আপু রিকোয়েস্ট করেছিলেন আপুর নামটা যেন আমি আমার ভিডিওতে বলি। তো এমডি মাহবুব আইডি থেকে নিসা আপু আমাকে কমেন্ট করেছিলেন, আপু আপনার প্রতিটা ভিডিও আমার অনেক ভালো লাগে, আমার নামটা ভিডিওতে নিয়েন, আমার নাম নিসা। তো নিসা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য। আশা করছি আমার আজকের ভিডিওটাও আপনি দেখবেন, আর যদি দেখে থাকেন চাইলে ছোট্ট একটা কমেন্টে জানাতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন সে প্রত্যাশা রেখে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।